আজকে 16ই সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে বলছি। আজকে চট্টগ্রামে বৃষ্টি নেই, খুব সুন্দর ওয়েদার। ঈদের মিলাদুন্নবীর যে র্যালি বের হয়, র্যালি চলছে। অফিস বন্ধ, তারপরেও আমাদের প্রজেক্ট যেহেতু চলছে, অফিস বন্ধ ছিল না। সকালে প্রজেক্টে গেলাম, আসলাম। আজকে বলবো বৌদ্ধ সমিতির বিষয়ে চতুর্থ পর্ব। বৌদ্ধ সমিতি যত ইতিহাস আমি জোগাড় করেছি, সংগ্রহ করেছি তথ্য উপাত্ত, আমার বাসার মধ্যে একটা বিশাল খুব সমৃদ্ধ একটা লাইব্রেরি আছে। বেশ করে লাইব্রেরিটা আমার বাবার করা। আমার বাবা প্রয়াত অজিত বরণ বড়ুয়া খুব বড় একজন লেখক ছিল। 438টি ওনার প্রবন্ধ প্রকাশ হয়েছিল জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, এবং আমেরিকার 28টা ইউনিভার্সিটি থেকে ওনাকে ডক্টরেট করার আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু উনি ডক্টরেট করতে যান নাই। উনি বাংলাদেশে থাকতে শিখেছেন। তৎকালীন লিভার ব্রাদার্স, বর্তমান ইউনিলিভারের উনি হিসাব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। পালি বুক সোসাইটির সাথে উনি জড়িত ছিলেন, জ্যাঠামণি বিজয় কৃষ্ণ বড়ুয়ার সাথে। তৎকালীন সময়ে ওনারা অনেক বই প্রকাশ করেছেন, অনুবাদ করেছেন উনি। তো ওনার সংগ্রহ বিভিন্ন পুরনো ম্যাগাজিনগুলো, যেমন জগৎজ্যোতি থেকে শুরু করে বিভিন্ন প্রকাশিত আমাদের লাইব্রেরিতে সংগৃহীত বইগুলো আমি নিলাম, এবং বিভিন্ন স্মারক গ্রন্থ, বিভিন্ন মহাস্তবীর ভান্তের বিষয়ে বিভিন্ন বই, বিভিন্ন পত্রিকা সংকলন, সবগুলো থেকে আমি অনেক তথ্যপত্র নিলাম। বাকি যা ছিল আমাকে বিভিন্ন জনে দিয়েছে। বিশেষ করে আমি বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, এবং বৌদ্ধ সমিতির কাছে আমি চেয়েছিলাম, ওনারা সংগ্রহ করে দেবে বলেছে, কিন্তু ওনারা দেন নাই। হয়তো ওনাদের এই আগুন লাগাতে পুড়ে গেছে। যাই হোক, সমস্ত তথ্য উপাত্ত এবং এই যে বৌদ্ধ সমিতির এই নন্দকানন যে জমি বিষয়ে দলিলপত্র আমি পেয়েছি। জমি বিষয়টা আমি বলবো না, কারণ যেহেতু এটা আইন আদালতের বিষয় গেছে, বিভিন্ন আইন আদালতে জাজমেন্ট হয়েছে, সেটা আইন আদালতে থাকুক, সেটা উভয় পক্ষের উকিলের বিষয়। এবং উভয় পক্ষের যে মামলা মোকদ্দমার দলিলও আমি পেয়েছি, মামলা মোকদ্দমার কাগজপত্র আমি পেয়েছি, ফৌজদারি মামলা মোকদ্দমা। যেহেতু এটা ফৌজদারি বিষয়, এটা ওখানেই ওনাদের কাছেই থাকুক। সুতরাং কিন্তু পুরো বিষয়টা দেখলেই আসলে খুবই দুঃখজনক। এবং শ্রদ্ধেয় ভগবতী বড়ুয়া থেকে শুরু করে আমরা যাদের অবদান দেখি, তাদের অবদানগুলো ম্লান হয়ে যায় বিভিন্ন মামলা মোকদ্দমার বিষয়গুলো দেখলে। আমরা যদি দেখি বৌদ্ধ সমিতির গৌরবময় ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমে আমরা স্বীকার করতে হয় শ্রদ্ধেয় নাজির কৃষ্ণ চৌধুরীকে এবং শ্রদ্ধেয় ডাক্তার ভগীরথ চন্দ্র বড়ুয়াকে। ওনারা অসাধারণ কাজ করে গেছেন। বৌদ্ধ সমিতি বিষয়ে বর্তমানে যারা তরুণ যুবক বৌদ্ধ ভিক্ষু আছেন, যারা তরুণ যুবক আছেন বৌদ্ধ, অনেকে অনেক কিছু বলছেন, কিন্তু আসলে আপনাদের বৌদ্ধ সমিতি বিষয়ে বলা উচিত নয়। আমি বলবো বৌদ্ধ সমিতির একটা বিশাল ক্ষেত্র, সেখানে নেতৃত্বের সমস্যা থাকতে পারে। নেতৃত্বের জন্য পুরো বৌদ্ধ সমিতিকে নিয়ে মন্তব্য করাটা আসলে খুবই কষ্টকর, কারণ তখন শ্রদ্ধেয় নাজির কৃষ্ণ, শ্রদ্ধেয় ডক্টর ভগীরথ বড়ুয়া সহ অন্যান্যদের অবদানগুলো ক্ষুণ্ণ হয়। তার চেয়েও বেশি ক্ষুণ্ণ হয় যদি আমরা দেখি, আমরা যদি 1887 সালে ফিরে যাই,
তখন আমরা প্রথম আচার্য গুণ মেজ মহাস্তবীর ভান থেকে দেখি, উনি তখন প্রথম সভাপতি। তারপরে আমরা দেখি আচার্য পূর্ণাচার্য ধর্মাধার মহাস্তবীর 1895 থেকে 1910 সাল পর্যন্ত। তারপর আমরা দেখি সদ্দেহ ধর্মবংশ মহাস্তবীর ভান থেকে, উনি 1910 থেকে 1939 সাল 1939 সাল পর্যন্ত। তারপর আমরা দেখি আমাদের সদ্দেহ ভান্তে দীপঙ্কর মহাস্তবীরকে 1939 থেকে 1972। এই 1972 পর্যন্ত আমরা যদি দেখি, আমরা তখন বুঝি সদ্দেহ নাজির কৃষ্ণ বড়ুয়া চৌধুরী এবং ডক্টর ভগরত বড়ুয়া এবং নগেন্দ্র লাল চৌধুরী পর্যন্ত কত ভালো ছিল। ওনারা সভাপতির আসনে কিন্তু রেখেছিল বৌদ্ধ ভিক্ষুকে। তারপরে এসে আমরা উমেশচন্দ্র মুর্শিদির কাছে এসে আমরা দেখি যে বৌদ্ধ সমিতির বিভিন্ন দ্বন্দ্ব, মামলা, মোকদ্দমা বিষয়গুলো। উমেশচন্দ্র চৌধুরীর বিভিন্ন বই আমি মুর্শিদির বিভিন্ন বই পেয়েছি, ওনার বিভিন্ন নিজের বক্তব্য। সে বক্তব্যগুলো বিভিন্ন যুক্তিতে বললেও একটি জিনিস, সেই বক্তব্যের মধ্যে যথেষ্ট পরিমাণের পক্ষ বিপক্ষের কথা আছে। পক্ষ যখন হয় ভালো, বিপক্ষ হলেই সেখানের মধ্যে কিছু রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। সুতরাং বৌদ্ধ ভিক্ষুর বললেই সেটা কথাটা আসছে বৌদ্ধ ভিক্ষুর সম্বন্ধে। অর্থাৎ আমরা দেখতে পাই যে 1907 সাল থেকেই একটা দ্বন্দ্ব-সংঘাতের দিকে বিষয়গুলো যায় এবং এরই ধারাবাহিকতায় আমরা 1939 সাল থেকে আর বৌদ্ধ ভিক্ষুদের সভাপতির পদে আমরা দেখি না। তাহলে আমি যদি বৌদ্ধ সংগঠন করি, বৌদ্ধ ভিক্ষুদের বাদ দিয়ে বৌদ্ধ জাতীয় সংগঠন সুন্দর না। যেটা যখন এটা যদি হতোই, তাই নাজির কৃষ্ণ চৌধুরী, সদ্দেহ নাজির কৃষ্ণ চৌধুরী ওনারা তো সেভাবেই করতেন, কিন্তু ওনারা করেন নাই। ওনারা তো বৌদ্ধ ভিক্ষুকে রেখেছে সভাপতি পদে। এটা সুন্দর, এটা উচিত ছিল। যাই হোক, বেশ সুন্দর দিয়ে শুরু হয়েছিল। আশা করব যে ভবিষ্যতে সে সুন্দর আবার শুরু হবে। কারণ সেই 1907 সাল থেকে যে জিনিসটা শুরু হলো, বা 1939 সাল থেকে যে জিনিসটা শুরু হলো, বৌদ্ধ ভিক্ষুরা সভাপতিরা আমরা দেখতে পাই না ইতিহাসের প্রেক্ষাপটে। সেটা আমরা বর্তমান পর্যন্ত মনে হয় চলছে, বা আমি জানি না বর্তমানে এটা পরিবর্তিত হয়েছে কিনা। কিন্তু এটা যদি পরিবর্তিত হয়ে থাকে ভালো, না হলে আমি আশা করব যে সভাপতি পদে সদ্দেহ বৌদ্ধ ভিক্ষুরা থাকবেন। এবং অন্যান্য পদেও আমি যে বিভিন্ন ধরনের বই পেয়েছি, সেখানে কমিটি দেখি, কমিটির মধ্যে বৌদ্ধ ভিক্ষুদের যথেষ্ট পরিমাণ উপস্থিতি ছিল। এবং আমার মনে হয় দায়ক এবং বৌদ্ধ ভিক্ষুদের উভয়ের সম পরিমাণ না হলেও একটা আনুপাতিক হারে রেশিও থাকা উচিত। যাই হোক না কেন, বৌদ্ধ সমিতির গৌরবোজ্জ্বল ইতিহাস যদি আমি দেখি, 1901 সালে আমি যদি ফিরে যাই, তখন দেখা যাচ্ছে আদমশুমারিতে মোট জনসংখ্যার 66% মুসলিম, 33% হিন্দু, বৌদ্ধ 0, খ্রিস্টান 0, অন্যান্য 0.9। অর্থাৎ আদমশুমারি অনুসারে 1901 সালে কোনো বৌদ্ধ ছিল না। 1931 সালে এসে বৌদ্ধ 0, খ্রিস্টান 0.2, মুসলিম, হিন্দু, বৌদ্ধ 0, খ্রিস্টান অন্যান্য 1। 1951 সালে এসে আমরা দেখতে পাই যে মুসলিম 76, হিন্দু 32, বৌদ্ধ 0.7, খ্রিস্টান 0.3, অন্যান্য 0.1। অর্থাৎ 1901 থেকে 1951 সাল পর্যন্ত বৌদ্ধ জনগোষ্ঠী এই অঞ্চলে বৌদ্ধ হিসাবে তাদের কোনো প্রতিষ্ঠা ছিল না। তারা হয়তো জনসংখ্যা হিন্দুদের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ তখন 29% হিন্দু থেকে 22% হিন্দু চলে আসে। হিন্দু সংখ্যা কমে, এখানে বৌদ্ধ জনসংখ্যা আমরা দেখতে পাই। তাহলে এই জিনিসটাও কিন্তু বৌদ্ধ সমিতির একটি বিশাল অবদান, এবং এটা হয়েছিল বলেই আজকে বৌদ্ধ জনগোষ্ঠী একটি নিজস্ব তাদের নিজস্ব পরিচিতিতে তারা আজকে পরিচিত। পাশাপাশি
সেই সময়ে ডক্টর ভগরত বড়ুয়া উনি তখন মহাসচিব বা সাধারণ সম্পাদক ছিলেন। ডাক্তার ভগীরথ চৌধুরী এই জমিটার ক্রয় করেছিলেন, যে যা দলিল আমরা পাই সেখানে কথা হয়, কথা দলিল তথ্য উপত্য অনুসারে বলছি যে সেটা বিভিন্ন তখনকার ধর্মপ্রাণ জনগণের চাঁদায় ক্রয় করা হয়েছিল এবং উনিও একটা কন্ট্রিবিউশন ছিল। তাহলে এই জমিটা যখন ক্রয় করা হয় তখনও পর্যন্ত কিন্তু সভাপতি পদে বৌদ্ধ ভিক্ষুরা ছিলেন। তাহলে সুন্দর একটি, উভয় পক্ষে সুন্দর একটা পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে বৌদ্ধ সমিতি এগিয়ে গিয়েছিল। যে জমিটা তারা কিনেছিলেন যে উদ্দেশ্য নিয়ে, সেটা মহৎ একটি উদ্দেশ্য। এবং এরপরে আমরা এখানে লর্ড সাহেবের অর্থ আনুকূল্যে, রাজার অর্থ আনুকূল্যে এবং বৌদ্ধ জনগণের অর্থ আনুকূল্যে আস্তে আস্তে এই বিহার সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। সুতরাং এই কেন্দ্রীয় বিহার আরও সুন্দর হবে। ভবিষ্যতে বৌদ্ধ সমিতি তার নিজের ভুল বুঝতে পারবে, বা ভিক্ষু সংঘ যদি তাদের কোনো ভুল থাকে তারা সেটা শুধরে নিয়ে উভয় পক্ষের মধ্যে সুন্দর পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে এখানে একটি সুন্দর কেন্দ্রীয় বৌদ্ধ বিহার হবে। আমরা সবাই যাব। এমন একটা অবাক বিষয় হয়ে গেল, বৌদ্ধ বিহার, বর্তমানে বৌদ্ধ ভিক্ষুরাই সেখানে আছেন, কিন্তু সেখানে অমুক আসতে পারবেন, অমুক আসতে পারবে না, অমুকে বর্জন করা হয়েছে, অমুকে এখানে আসা বন্ধ করে দেওয়া হয়েছে। একটা বৌদ্ধ বিহার, বুদ্ধের কাছে যাব, এই যেতে পারবে না, ও যেতে পারবে না, এই ধরনের বিষয়গুলো সৃষ্টি হয়েছে, যেগুলো আসলে কাঙ্ক্ষিত নয় এবং খুবই কষ্টদায়ক। সেখানে আমরা চাই সেখানে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার সেখানে চর্চা হবে, সেখানে ধর্মচর্চা হবে। যে পারস্পরিক বিদ্বেষ, ঘৃণাবোধ ছড়িয়ে গেছে, সেই ঘৃণাবোধ যারা ছড়িয়েছেন এবং যেভাবে ছড়িয়ে গেছে, সেটার যে উৎপত্তি যেখান থেকে শুরু, আমি তাদেরকে দায়ী করব। কারণ যারা এটা দায়িত্বে ছিল, তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে এখানে অনেক ধরনের হিংসা, প্রতিহিংসা, পারস্পরিক পক্ষে বিপক্ষে বক্তব্য সৃষ্টি হতো না। এবং এখানে অনেকজন জড়িয়ে গেছেন, জানতে অজান্তে অনেকজন জড়িয়ে গেছেন পক্ষ বিপক্ষ বক্তব্যতে। সুতরাং আমার মতন অনেকেই, কেউ এই পক্ষ, কেউ ওই পক্ষ নিয়েছেন। এতটুকু পর্যন্ত আসতো না যদি যারা এটার বৌদ্ধ সমিতি এবং ভিক্ষু সংঘের দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তারা যদি সুন্দরভাবে বসে পারস্পরিক ক্ষমা এবং করুণা, মুদিতা, উপেক্ষা, বুদ্ধকে সামনে রেখে তারা যদি এগিয়ে যেতেন। সুতরাং যারা হিংসা প্রতিহিংসা জন্ম দিয়েছেন, আমরা তাদেরকে অনেকটা ইগনোর করে অথবা তাদেরকে আমরা আলাদা রেখে, যারা উভয় পক্ষের মধ্যে সমঝোতা করতে পারবেন, যাদের উভয় পক্ষের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে নিয়ে আসুন আমরা একটি সুন্দর বৌদ্ধ সমিতি বিনির্মাণ করি, যা আমাদের বৌদ্ধ জাতিকে এগিয়ে নিয়ে যাবে। আমি এই কথাগুলো এতদিন বলি নাই, আমি এদিন লিখেছি কিন্তু বলি নাই, আজকে বলছি। আমি কারণটা ব্যাখ্যা করতে চাচ্ছি না, কিন্তু আপনারা বুঝে নেবেন বাংলাদেশের রাষ্ট্রীয় যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমি এই বক্তব্যগুলো দিচ্ছি। আসুন আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ দিয়ে আমরা এগিয়ে যাই। ধন্যবাদ।